আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছ দেখিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। আপনারা তো জানেন বর্তমানে আমি গ্রামে আছি, আমার শ্বশুরবাড়িতে। আমাদের নিজস্ব পুকুর আছে। আজকে সকাল সকাল পুকুর থেকে মাছ তোলা হলো। এত বড় একটা মাছ আজকে ধরা পড়েছে। তো মাছটা এখন কেটে পরিষ্কার করা হচ্ছে। আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি দুজনে মিলে মাছ পরিষ্কার করছেন। আমরা বাসায় আসলে 2-3 দিন পরপরই পুকুর থেকে মাছ তোলা হয়, কারণ আমরা পুকুরের মাছ অনেক পছন্দ করি। নিজেদের পুকুরের মাছ খেতে অনেক মজা, যেহেতু টাটকা মাছ। তাই ঢাকায় থাকলে তো সবসময় টাটকা মাছ খাওয়া হয় না, বাসায় আসলে 2-1 দিন পরপরই পুকুরে টাটকা মাছ তুলে খাওয়া হয়। এদিকে আপনাদের ভাইয়া একটা ওয়ার্ড্রোব কিনে নিয়ে আসলো। কয়েকদিন আগে প্লাস্টিকের ওই আরএফএলের আলমারিটাও নিয়েছি, আজকে এই ওয়ার্ড্রোবটা নিয়ে আসলো। সঙ্গে এই তুল চারটাও নিয়ে আসলো, বাসায় সবসময় বসাবসির জন্য কাজে লাগবে। ওয়ার্ড্রোবটাতে ধুলা ছিল প্রচুর, তো ও আমাকে একটু পরিষ্কার করে দিচ্ছিল। ওয়ার্ড্রোবটা প্লাস্টিকের, তবে প্লাস্টিকের হলেও এগুলো অনেক মজবুত, অনেক টেকসই। আমি ঢাকাতেও একটা ব্যবহার করি। আমার কাছে মনে হয় বোর্ডের যে ওয়ার্ড্রোবগুলো আছে, মালয়েশিয়ান উড, তারপর মেলামাইন বোর্ডের যে ওয়ার্ড্রোবগুলো, ওগুলোর চেয়ে প্লাস্টিকের ওয়ার্ড্রোবগুলোই অনেক বেশি টেকসই। আর ড্রয়ারের গভীরতাও কিন্তু অনেক অনেক কাপড় ধরে এগুলোর ভিতরে। আমি ঢাকায় যেটা ব্যবহার করি ওটা আরএফএলের, আর এটা আকিজের। মোটামুটি সবগুলো একই। আমাদের এখানে আকিজটাই আমরা হাতের কাছে পেলাম, তাই এটাই নিলাম। আর প্রিন্টটাও মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। জানি কাঠের বিকল্প কিছু হয় না, কিন্তু তারপরেও রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে। এই 2 দিনে আমি রান্নাঘরটাও টুকটাক গুছিয়ে নিয়েছি। আরও অনেক কিছুই কেনাকাটা বাকি আছে এখনও। বাসায় যা যা ছিল তাই দিয়ে আপাতত গুছিয়ে নিয়েছি। এই শেলফটাতে আমি রাইস কুকার, ইন্ডাকশন, তারপর ওয়াটার হিটার, ব্লেন্ডার এগুলো ব্যবহার করব। সেজন্য আমি 3টা সকেট লাগিয়ে নিয়েছি, যাতে করে একটা প্লাগ খুলে আবার আরেকটা ব্যবহার করতে না হয়। পাশেই আমার চুলার শেলফ, তারপর এখানে সিঙ্ক, বেশ বড় সাইজের আমি সিঙ্ক নিয়েছি আরএফএলের। সিঙ্কের পাশেই আমি কিচেন শেলফটা লাগিয়ে নিয়েছি। এখানে থালা বাসন মেজে আমি পানি ঝরাতে দেই। আর পাশে এই তাকগুলোতে আমি মুড়ি, আটা, বিভিন্ন ধরনের মশলার ডিব্বা সব কিছু সাজিয়ে রেখেছি। এখনও সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারিনি। আপাতত যেটা যেখানে রাখলে আমার ভালো লাগবে সেটা সেখানেই রেখেছি। আর ছোট্ট একটা ডাইনিং টেবিল রেখেছি। গ্রামে যদিও বা ডাইনিংয়ে সবসময় খাওয়া হয় না, মেঝেতেই অনেক সময় খাওয়া হয়। তারপরও একটা ডাইনিং রেখেছি, যার যেখানে খাওয়ার ইচ্ছা সে সেখানেই খাবে। আর এই সাইডটা ফাঁকা আছে, ফ্রিজ নিয়ে আসা হবে, তারপর এখানে বসানো হবে ফ্রিজ। আমি ফ্রিজের জন্য কারেন্টের লাইনও বের করে রেখেছি। ইচ্ছা আছে এখানে ফ্রিজ রাখবো, আর পাশে একটা খানাডুলি রাখবো। খাবার দাবার ওখানে রান্না করে র্যাকের ভিতরে রাখলে আর আমার তেলাপোকা ইঁদুরের কোনো ভয় থাকবে না। পুরো রান্নাঘরটা দেখতে এরকম। আমি ডাইনিং টেবিলটা এক সাইডে দিয়েছি, যাতে করে আমার হাঁটাহাঁটি করার একটু স্পেস থাকে, যেন একটু 2-3 জন মিলে ঘোরাঘুরি করে রান্নাবান্না করতে পারি। যেহেতু বাড়িতে আমার শাশুড়ি আছে, ননদ আছে, 3 জন একসঙ্গে রান্নাঘরে ঢুকে কাজ করতে ধরলে অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। ডাইনিংয়ে এখানে জগ রেখেছি, মগ রেখেছি, ফ্লাস্ক রেখেছি, তারপর রান্না করে এনে খাবারগুলো ওখানে গুছিয়ে রাখি। বেশিরভাগ রান্নাবান্না আমার শাশুড়ি খড়ির চুলাতেই করে। বাইরে খড়ির চুলার জন্য আলাদা রান্নাঘর আছে, সেখানেই সব রান্না হয়। এখানে শুধু রান্না করে এনে রাখা হবে। আর টুকটাক গ্যাসের চুলায় একটু চা বানানো, তরকারি গরম করা, বা বৃষ্টির দিনে যখন খড়ির চুলায় রান্না করা কষ্ট হয়ে যায় তখন এখানে রান্না করা হবে। এদিক দিয়ে পরদিন আপনাদের ভাইয়া ফ্রিজও নিয়ে এসেছে, এখন ভ্যান থেকে ফ্রিজটা নামানো হচ্ছে। আপনাদেরকে তো এর আগেই বলেছিলাম যে আমরা যৌথ পরিবারে থাকি। এখানে আমার চাচা শ্বশুর আর আমরা 2 পরিবার একসঙ্গেই থাকি। তো ওনাদের ফ্রিজ ছিল, সেটাই আমরা নিজেদের মতো ব্যবহার করতাম, যার কারণে আমরা এতদিন কোনো পার্সোনাল ফ্রিজ কিনিনি। রাখার সেরকম কোনো স্পেসও ছিল না। ইচ্ছা ছিল যে রান্নাঘরটা হয়ে গেলেই ফ্রিজ কিনবো। তো এখন রান্নাঘর হয়েছে, তাই ফ্রিজটাও কিনে নিয়ে আসলাম। অনেকেই হয়তো ফ্রিজের সম্পর্কে ডিটেলস জানতে চাইবেন,
তো আমি তাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে ফ্রিজের নাম, মডেল নাম্বার, লিটার সব কিছুই আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এটা মার্সেলের একটা ফ্রিজ। ওয়ালটন আর মার্সেল কিন্তু একই গ্রুপ, শুধু নাম আলাদা। ডিপের ভিতরটা অনেক গভীর, অনেক স্পেস আছে। 284 লিটারের ফ্রিজ এটা। অনেকেই দাম জিজ্ঞেস করবেন, আমি প্রায় 35,000 টাকা দিয়ে ফ্রিজটা কিনেছি। আমার ফ্রেন্ডের দোকান ছিল, সেজন্য ও আমাকে একটু কমে দিয়েছে। তবে বর্তমানে ফ্রিজের দাম অনেক বাড়তি। 3-4 বছর আগে ফ্রিজের দাম অনেক কম ছিল। আমি ঢাকায় প্রথম গিয়ে অনেক কমই একটা ফ্রিজ কিনেছিলাম, কিন্তু এখন দেখলাম ওই ফ্রিজগুলোর দাম অনেক বেশি। এখন শেয়ার করছি আমার বাড়িঘরের কাজ কতদূর কি হলো। আমি এই বেডরুমটা রিপেয়ার করে নিচ্ছি। এই রুমটার সঙ্গেই অ্যাটাচড বাথরুম হচ্ছে। বাথরুমের মেঝে ঢালাই হয়ে গিয়েছে। আমি একই বাথরুমে হাই কমোড, লো কমোড দুটোই লাগাবো। যেহেতু আমার একটাই বাথরুম হবে, সেখানে আমি বা আপনার ভাইয়া দুজনের পছন্দের প্রায়োরিটি দিতে হয়। আর তাছাড়া আমার মনে হয়েছে যে যার যেটা পছন্দ সে সেটাই ব্যবহার করবে, সেজন্য আমি দুটোই ব্যবস্থা রেখেছি। বাথরুমের ভিতরে আমার বেসিনও থাকবে। তো মেঝে ঢালাইয়ের কাজ হয়ে গিয়েছে বাথরুমের। আর এই রুমটা একটু ছোট ছিল, সেজন্য আমি পার্টিশনটা একটু সরিয়ে রুমটা একটু বড় করে নিলাম। রুমের দরজা জানালাগুলো চেঞ্জ করব, উপরে সিলিং দিব আর নিচে টাইলস করব। তারপর কালার করলেই একদম নতুনের মতো হয়ে যাবে। এখন তো ভাঙাচুরা অবস্থা, দেখে হয়তো আপনারা কিছুই বুঝতে পারছেন না। যখন কমপ্লিট হবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাথরুমের কাজ অনেক দূর এগিয়েছে, বাথরুম প্লাস্টার হয়ে গিয়েছে। তারপর পয় নিষ্কাশনের জন্য যে হাউস, সেটাও আমরা বানিয়ে ফেলেছি। হাউস বলেন আর সেফটি ট্যাঙ্কি বলেন, যাই বলেন একই কথা। তারপর বাথরুমের উপরে ট্যাঙ্কি বসানো হয়েছে, পানির ব্যবস্থা হয়েছে, সব কিছুই হয়েছে। আর অল্প কিছু কাজ বাকি আছে। এগুলো কয়েকদিনের ভিডিও আমি একখানে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেক দিন হয় বাসায় এসেছি, ধীরে ধীরে এই কাজগুলো সব করিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াও কয়েকদিন পর পর আসে, যখন ছুটি পায় তারপর শুক্রবারে এসে আবার সব কিছু দেখে যায় কাজ কীরকম কি হচ্ছে। এই দরজা জানালাগুলো বানিয়ে নিয়ে এসেছি, এগুলো লোহার। আমি কাঠের জিনিস দিতে চাচ্ছি না, একটু কম দামের মধ্যেই আমার কাছে মনে হয়েছে লোহারটাই ভালো হবে, সেজন্য এগুলোই নিয়ে এসেছি। যেহেতু পুরনো বাড়ি, আমি বেশি টাকা খরচ করতে চাচ্ছি না, অল্পের মধ্য দিয়ে যেন ভালো কিছু হয়, নিজের মতো করে যেন স্বপ্নগুলো পূরণ করতে পারি, সেই চেষ্টায় আছি। আপনাদের সঙ্গে তো প্রতিনিয়ত একটু একটু করে আপডেট শেয়ার করছি, তারপর কমপ্লিট হওয়ার পর কেমন হয় সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।